কংগ্রেস কখনো আইএসএফের সঙ্গে তো থাকেনি, বামেদের সঙ্গে আইএসএফের কখনো কখনো কথা চলে। তারা বলেছিল ডায়মন্ড হারবারের কথা, তো আমরা বলেছিলাম যদি কেউ দাঁড়ায় আমাদের আপত্তি নেই, আমরা ছেড়ে দেবো জায়গা। এখন তারা কি করবে জানি না, শূন্য হলে আমরা তো আছি। খেউর বকার লোক কোথায়, খেউর বকে কী উত্তর দেবো বলুন? পার্টির লোক তাকে আর ভরসা রাখে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দিচ্ছে, বোঝা হটাচ্ছে। তাকে কি দেখতে হবে, উচিত অনুচিত আমি জানি, আমার কাউকে জ্ঞান দিতে হবে না, কাউরির জ্ঞানের তোয়াক্কা আমি করি না। আমরা দেখতে চাই, সব মুখের বাতালা অনেক হয়েছে, আমরা দেখতে চাই হাতে কলমে কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে অনেক বাতিলে আমরা শুনছি, ওসব বাতিলে আমরা কান দিতে রাজি না। আমরা হাতে কলমে দেখতে চাই ইডি সিবিআই এই সন্দেশকারী নিয়ে কত দূর এগোচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে, সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং করেছে, সিওরিং সেটিং করছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিটা হারাতে বিজেপির সঙ্গে এসেছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মীরা তারা সিপিএম। তুমি গরুর রচনা পড়লে কি উত্তর দিবে? একটা প্রশ্ন করে পয়েন্টেড, তুমি গরুর রচনা পড়ছো এই তাই জন্ম থেকে মৃত্যু বর্ণনা দিচ্ছে। আগে আমার কথা শুনে নাও ভালো করে, আমি যেটা বুঝি সেটা শুনো আগে। মুর্শিদাবাদ জেলা জুড়ে জল সংকট শুরু হয়েছে। মাটির নিচে জলস্তর দিনের পর দিন নেমে যাচ্ছে। আগামী দিনে এই সংকট আরও বাড়বে, কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও তাপদাহ আমরা অনুভব করতে পারছি। দোল শেষ, সর্বত্র আগুন ঝরছে, জলের কষ্ট বেড়ে চলেছে, পানীয় জলের কষ্ট। এতদিন এখানকার পৌরসভা, এখানকার কর্তৃপক্ষ চুপ করে থাকলেও নির্বাচনের আগে তাদের মনে হয়েছে বাড়ি বাড়ি পানীয় জলের ট্যাপের কানেকশন দেওয়া দরকার। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ এটা একটা চলমান প্রক্রিয়া, এটা আজ থেকে নয়। যখন আমরা এই বোর্ড চালিয়েছি তখনও এই বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে পৌরসভা এবং জেলা পরিষদ আমাদের হাতে থাকার সুবাদে গঙ্গার জলকে পরিশ্রুত করে পাইপলাইন পেতে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। বহরমপুরের মানুষ জানে, পাইপলাইন মাটির তলায় বসানো হয়েছিল বলেই আজ বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার সুযোগ হচ্ছে। কিন্তু এ প্রক্রিয়া অনেক দেরি হয়েছে, অনেক আগে যা হওয়ার কথা ছিল আজ নির্বাচনের মুখে পানীয় জল দিয়ে আরেকটা মানুষকে ঘুষ দেওয়ার চেষ্টা হচ্ছে। পানীয় জল সরবরাহ অব্যাহত থাকুক, আরও বেশি বেশি করে পানীয় জল সংযোগ দেওয়া হোক, কিন্তু পানীয় জল সংযোগ দেওয়ার ক্ষেত্রে সেই সব বাড়িতে পানীয় জল সংযোগ দেওয়া হচ্ছে যারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা কংগ্রেসের মিছিলে মিটিংয়ে যাব না। পানীয় জল সংযোগের সঙ্গে এই রাজনৈতিক অত্যাচার বন্ধ করা দরকার। এখানকার প্রশাসনকেও বলবো, ইলেকশন কমিশনকেও বলবো, বহরমপুর শহরের মানুষকে আমি বলতে চাই, যে যে বাড়িতে কানেকশন পাচ্ছেন না আপনারা যোগ্যতা থাকা সত্ত্বেও, সেই সব পরিবারের একটা করে চিঠি বহরমপুরের কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছে দিন। কি করে আপনাদের গৃহে পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করা যায়, তার জন্য আমি প্রশাসন, ইলেকশন কমিশন, সেই সঙ্গে সঙ্গে হাইকোর্টে যাব। কারণ পানীয় জল সরবরাহ কোনো দয়ার বিষয় নয়, পানীয় জল সরবরাহ এটা ইমার্জেন্সি সার্ভিস, আবশ্যক, এটা একটা পরিষেবা।
কোনো রাজনৈতিক কারণে এই পরিষেবা বন্ধ রাখা যায় না। কিন্তু আমরা দেখছি বহরমপুর শহরের বিভিন্ন পরিবার তারা পানীয় জলের সংযোগ পাচ্ছে না। তার একটাই কারণ, এখানকার কর্তৃপক্ষের মনে হয়েছে তারা হয়তো কংগ্রেসের লোক, তাই পানীয় জলের সংযোগ দেওয়া হবে না। এ অন্যায় আমরা মেনে নেব না। প্রশাসন খুব ভালো করে শুনে রাখুন, নির্বাচনের আগে পানীয় জল সরবরাহ নিয়ে যদি সংকীর্ণ ঘৃণ্য রাজনীতি হয়, ইলেকশন কমিশনকে আজকে আমি রিপোর্ট করব। আমি তার সঙ্গে সঙ্গে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ জনস্বার্থের মামলা করে সেই সব পরিবারের যে অধিকার, সে অধিকারকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। বহরমপুরবাসীকে কথা দিলাম। তৃণমূলের বিরুদ্ধে আমি একাই লড়াই করছি। আগে কংগ্রেস এবং সিপিএম ছিল, তারা এখন সেটিং হয়ে গিয়েছে, এবং বিজেপিতে এখন যারা এসেছে তারাও তৃণমূলকে হারাবার জন্য এসেছে। কেউ সেরকম নেতা নাই, দিলীপ ঘোষ বলেছে। খেউর বকা লোক কোথায়? খেউর বকে কি উত্তর দেবো বলুন? পার্টির লোক তাকে আর ভরসা রাখে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দিচ্ছে, বোঝা হটাচ্ছে। এই খেউরবালা রাজনীতিবিদ, আমি কি বলবো? আমাকে কি দেখতে হবে উচিত অনুচিত আমি জানি। আমাকে কাউকে জ্ঞান দিতে হবে না, কাউরির জ্ঞানের তোয়াক্কা আমি করি না। হবেই ভোট লুট। খোকাবাবু দাঁড়িয়েছে, ভোট লুট হবে না? খোকাবাবু জিতবে কি করে? না হলে ভোট লুট সেটা খোকাবাবু জিততে পারে? গতবারও লুট হয়েছে, এবারে লুট হবে। আমাদের সময় লাগে জানেন তো, অন্যান্য জায়গাতে আমাদের সময় লেগেছে। ওই প্রার্থীটা ডায়মন্ড হারবারের একবার বাম, তারা বলছে আমরা দিব, কখনো আইএসএফ বলছে। বাম আইএসএফের মধ্যে একটা কথা চলছিল আর কি, ওটার মধ্যে ঠিক আমরা ছিলাম না। কংগ্রেস কখনো আইএসএফের সঙ্গে তো থাকেনি, বামেদের সঙ্গে আইএসএফের কখনো কখনো কথা চলে। তারা বলেছিল ডায়মন্ড হারবারের কথা, তো আমরা বলেছিলাম যদি কেউ দাঁড়াই আমাদের আপত্তি নেই, আমরা ছেড়ে দেবো জায়গা। এখন তারা কি করবে জানি না, শূন্য হলে আমরা তো আছি ময়দানে। কী করে মুখ্যমন্ত্রী গেছে ওখানে ভোট করতে? মুখ্যমন্ত্রীকে দান করতে গেছে না সহায়তা করতে গেছে? মুখ্যমন্ত্রী গেছে ওখানে ভোট করতে, নির্বাচন করতে, ভোটের প্রচার করতে। ওখানে পড়ে থাকবেন, ঘুরবেন, ফিরবেন, হাত জোর করবেন, কত কান্নাকাটি করবেন। উনি আছেন বলেই বাংলা টিকে আছে। টর্নেডো কেন হলো তারও ব্যাখ্যা উনি দিতে থাকবেন, অনেক কিছু করবেন উনি। কিন্তু আমার বক্তব্য, প্রত্যেকটা রাজ্যে SDRF বলে একটা ফান্ড আছে, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড। এখানে টাকা জমাই থাকে, এটা জন্য কোনো কিছু টাকা চাইতে হবে না। SDRF স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, যেখানে টাকা রাখা থাকে কিসের জন্য? প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করার জন্য। না কেন্দ্রের কাছে যেতে হবে, না বাজারে যেতে হবে, টাকা রাখাই আছে। সেই SDRF ফান্ডের টাকা এখনও পর্যন্ত তাদের জন্য বরাদ্দ হলো না কেন আমার জানা নাই। এরকম হতে পারে হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছিল না। তাই বাংলার মুখ্যমন্ত্রী যে প্রথম, আমার প্রশ্ন, প্রাকৃতিক বিপর্যয়ের নাম টর্নেডো, ঘূর্ণিঝড়, ধ্বংস হয়ে গেছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা। কিন্তু আপনার SDRF-এর টাকা এক, তার পাশাপাশি ডিজাস্টার রিলিফ যে ফোর্স, ফান্ড এবং ফোর্স কোথায়? টাকা এবং বাহিনী কোথায়? যারা উদ্ধার করবে মানুষকে সেই বাহিনী কই? যারা টাকা দিবে তারা পাচ্ছে না কেন? টাকাটা কোথায় গেল? এই টাকা তো রাখা থাকে আপনার কাছে, এ টাকা তো গচ্ছিত টাকা। এটা আপনাদের সামনে আমি এই জন্যই বলছি, বাংলায় সরকার এই সত্য কথাটা কিন্তু বলতে চাইছে না। আবার বলি, SDRF স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড। দাদা, এই যে ঝড় আসছে, বিপর্যয়, কিন্তু ঝড় এলে রাজনীতি শুরু হয়, এবং কেউ কেউ বলছে যে তৃণমূলের ঝড় বা যে কোনো বিপর্যয় হলে কুয়া বাড়ো, কারণ সেখান থেকে মেরে খাওয়ার। না, এখানে তো ঝড়, জল, বন্যা, ভালো মন্দ সবাই তো মেরে খাওয়া তো এখানকার সংস্কৃতির মধ্যে পড়ে। মেরে খাবো না, তৃণমূলে করবে, এটা কী হয়? তৃণমূলের কোনো লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চাকরি করেন কোনো সরকারি দপ্তরে, বলবেন না তো। ব্যবসা করেন, বলবেন না তো। সংসার চলে কী করে? তৃণমূল করে। তৃণমূল করে যদি সংসার চলে, তাহলে চুরি বাটপাড়ি করতেই হবে। তাই চুরি বাটপাড়ি করে তারা।
দিদি বলে দিয়েছে চুরি বাটপারি করো, আমার পার্টি করো, তোমার কোনো চিন্তা নেই। যেমন মোদি ওদিকে চান্দা লো ধান্দা লো করে দিয়েছে, চান্দা দো আর ধান্দা লো, টাকা দাও কাজ লাও, ঘুষ দাও কাজ লাও, চান্দা দো ধান্দা লো। এখানে দিদিও তাই করে দিয়েছে, পার্টি করো চুরি করো। রাজ্য পুলিশের করা 13টি এফআইআরকে হাতিয়ার ইডির হাতিয়ার রেখাপাত্র করা গণধর্ষণের মামলা। ইডির হেফাজতে এবার শেখ শাহজাহানকে ভাই আমরা দেখতে চাই, সব মুখের বাতলা অনেক হয়েছে, আমরা দেখতে চাই হাতে কলমে কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে অনেক বাতিলে আমরা শুনছি, ওসব বাতিলে আমরা কান দিতে রাজি না। আমরা হাতে কলমে দেখতে চাই ইডি সিবিআই এই সন্দেশকারী নিয়ে কত দূর এগোচ্ছে। কারণ আমার স্থির বিশ্বাস রাজভবনে মোদি দিদির বৈঠকের পর ইডি সিবিআই খুব বেশি এগোতে পারবে না। আমার স্থির বিশ্বাস ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার পর মোদির করুণা থেকে, মোদির দয়া থেকে বাংলার দিদি বঞ্চিত হবে না। দাদা বামপন্থীদের যেসব পার্টি অফিস দখল হয়ে গেছে সেসব দখল হওয়া পার্টি অফিস লোকসভা ভোটের পর ফিরিয়ে দেবো, এরকম মন্তব্য করছে বিজেপি উত্তরবঙ্গের ক্ষেত্রে। এখানকার রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা। বিজেপি নিজেকে সামলাতে পারছে না, বামপন্থ কংগ্রেসকে কী সামলাবে? বিজেপিকে নিজেকে সামলাক তাহলেই হবে। চাচা আপন যান বাঁচা। উনি আসবেন আগামীকাল, কিছু বলার নাই। এরা তো গিরগিটির রং এদের, কখনো তৃণমূল করে কখনো বিজেপি করে, এবং আমার ধারণা আগামী দিনে আবার তৃণমূল করবে। মিলিয়ে নেবেন আমার কথা। যে সর্বাধিনায়ক এসেছিল আমাকে হারাতে, গতবার তিনি বলেছিলেন অধীর চৌধুরীকে না হারতে হলে রাজনীতিই নাকি করবেন না। আমি ওনাকে বলেছিলাম আপনার সঙ্গে লড়ে আমার পুষাবে না, আপনার নেত্রীকে ডাকুন, মমতা ব্যানার্জিকে কিংবা খোকাবাবুকে ডাকুন, তবে না লড়ে পুষাবে। আপনাদের মতন লুলু খাগড়াদের সঙ্গে লড়ে আমার পুষাবে না। আমি এবারও সেই ইনভাইট করেছি। দিদি জয় পরাজয় আপনি মেনে নেবেন, এটাকে আপনাকে বলতে হবে। বহরমপুরের জয় আপনার জয়, বহরমপুরের পরাজয় আপনার পরাজয়, এটা মানবেন, সেটা আপনাকে কথা দিতে হবে। কারণ আমি এই উল খাগড়াদের সঙ্গে লড়ে পুষাই না আমার। আপনি আসুন, কমসে কম খোকাবাবু তো আসুক, তবে না লড়ে পুষাবে। আর আমি তো বলেই দিয়েছি, আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনারা আসুন, আমাকে যদি হারাতে পারেন, চাহে দিদির পূর্ব সর্বাধিনায়ক, চাহে দিদির বর্তমান সর্বাধিনায়ক, আমি হয়তো রাজনীতি ছেড়ে দেব। শেখ শাহজাহান এর বিরুদ্ধে ড্রাগ মাফিয়াদের সঙ্গে কানেকশন দেখা যাচ্ছে এবং ভাই আমি কি করে বলবো, ইনভেস্টিগেটিভ এজেন্সির দায়িত্ব এগুলো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাগের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জাল নোটের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী পাচার চক্র চলছে, সবাই জানি আমরা। সারা পশ্চিমবঙ্গ দুর্নীতি, লুট, যত রকমের অপরাধ, অবৈধ কারবারের জায়গা। শুনে কি হবে আমাদের ইডি সিবিআই কি বলছে না বলছে? কিছু করকে দিখাও, कुछ करके दिखाओ भाई ईडी भाई, नहीं तो ईडी को हम इडियट कहते रहेंगे। তো ভাই আমি কি করব? সবাই জানে এটা নতুন কথা না, ইডির কাছে হয়তো নতুন লাগছে, আমাদের কাছে এগুলো পুরনো কথা। এদের এক কথা বলছি, দেখার হাবিবপুর বড় চলো। হ্যাঁ হ্যাঁ 100 বার। গতবার মিস্টার মুকেশ ছিল এখানকার এসপি, তার নেতৃত্বে তৃণমূলের সহযোগিতায় 269টা বুথ রিগড হয়েছিল। কিভাবে রিগড হয়েছিল? কংগ্রেসের এজেন্টদেরকে রাতারাতি সেখানে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। 269টা বুথ সেখানে রিগড হয়েছিল, অর্থাৎ সেখানটায় ছাপ্পা হয়েছিল। 269টা বুথে রিগিং হওয়ার পর তৃণমূল বলে দিয়েছিল আমি এবার হারছি। সেই দিন আজকের বিজেপির যিনি সর্বাধিনায়ক, তিনি ছিলেন এই বহরমপুরের সর্বাধিনায়ক। সেদিন পুলিশের তরফ থেকে মিস্টার মুকেশ আর তৃণমূলের তরফ থেকে মিস্টার শুভেন্দু অধিকারী, এই দুজন আতাত করে আমাকে হারাতে চেয়েছিল, বিজেপি বানাতে চেয়েছিল, মানুষের কাছে আমাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করে। তাতেও পুষানি, 269টা বুথ লুট হয়েছিল, তাও তারা হারাতে পারেনি। এইবার সেই বুথ যাতে লুট না হয় তার ব্যবস্থা নিশ্চিত করব। বহরমপুর এবং মুর্শিদাবাদের মানুষকে একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষ বুথে যাবেন, ভোট যদি দিতে না পারেন আমাকে দায়ী করবেন। কথা দিচ্ছি আপনাদেরকে, সাগরদিঘি মডেলে ভোট হবে। সাগরদিঘিতে কথা দিয়েছিলাম, প্রত্যেকটা মানুষ বুথে যাবেন, আপনাদের ভোট দেবার নিশ্চয়তা আমি দিলাম।
আমি ব্যক্তিগতভাবে দিলাম নয়, নির্বাচন কমিশনের পক্ষে আমি দিয়েছিলাম, কারণ নির্বাচন কমিশন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি আদায় করেছি এবারেও। তাই বহরমপুর এবং মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষকে বলবো, নির্ভয়ে নির্বিঘ্নে বুথে যাবেন, ভোট দেবেন, আর তৃণমূল মুক্ত মুর্শিদাবাদ করবেন। দাদা, ভোট মানে এখন দেখা যাচ্ছে ধর্মের দিকে পোলারাইজেশন হয়ে যাচ্ছে, মানে রাজনীতিতে ব্যাপারটা না, তো এটাই তো আজকের বিজেপি পার্টি ভারতবর্ষে ক্ষমতা আসার পর এটা নতুন ট্রেড, নতুন একটা প্রবণতা ভারতবর্ষে। নির্বাচনে মানুষের কথা বলা কম, নির্বাচনে ধর্মের কথা বলে বেশি। মানুষের মধ্যে যে ধার্মিকতা, তাকে ব্যবহার করো, এবং ধার্মিকতাকে ব্যবহার করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করো। এটাই এখন মোদির স্টাইল হয়ে গেছে। আর না, চল বলো, হিন্দিতে বলো, বলো। অমিত শাহ বলেছে যে রাহুল গান্ধী গণতন্ত্র নিয়ে কথা বলা কোনো উচিত নয়, কারণ ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা অনেক লোককে। हाँ बिल्कुल, इंदिरा गांधी के ज़माने में बिल्कुल इमरजेंसी हुई थी, और ये इंदिरा गांधी खुद, जिनकी ये पता चली उस समय कि अगर चुनाव होंगे तो हम हार जाएंगे, फिर भी उन्होंने चुनाव करने की हिम्मत दिखाई थी, और साथ साथ हार भी गई थी। और उसके बाद उन्होंने ये कहा था कि कम से कम मेरी अगुवाई में हमारे देश में लोकतंत्र बहाल तो हुई। उनको बखूबी जानकारी थी कि अगर इमरजेंसी की उपरांत चुनाव होंगे तो कांग्रेस पार्टी बिल्कुल सत्ता से बाहर होने का संभावना है। जानकारी थी उनको, फिर भी उन्होंने हिम्मत दिखाई और इनके लिए अफसोस भी जताई थी। और क्या चाहिए, और क्या चाहिए? कांग्रेस सत्ता से बाहर हो गए थे, सजा कांग्रेस को मिल गई, और क्या चाहिए? बार बार वो दोहराते हुए अपने पार्टी की और बीजेपी पार्टी की जो काली करतूतें सारे हिंदुस्तान में, चुनावी करतूतें, सियासी करतूतें आज तक चलते आ रहे हैं, उनको क्या छुपाना चाहते हैं? मुंह छुपाने की जगह नहीं है। इलेक्टोरल बॉन्ड को लेकर कुछ तो कहिए, कम से कम इलेक्टोरल बॉन्ड को लेकर कुछ तो कहिए, तब ना मजा लगेगा। तब तो हिम्मत दिखाओ कि चंदा दो और धंधा लो, ये तेवर किसने अपनाई थी और किसके लिए ये तेवर अपनाए गए थे कि चंदा दो और धंधा लो? ये तो बताओ। देशवासी जानना चाहते हैं। न खाने दूंगा ना खाऊंगा भले को, न खाने खाऊंगा ना खाने दूंगा, ये तेवर वाले से हिंदुस्तान के लोग ये जानकारी लेना चाहते हैं कि धंधा लो और चंदा दो, इसका मतलब क्या है? इसका स्पष्टीकरण आम लोग जानना चाहते हैं हिंदुस्तान के आज की सत्तारूढ़ पार्टी से। आसाम के अजमल और उत्तर प्रदेश के ओम प्रकाश धनखड़, दोनों ने कहा है कि दोनों ने निशाना साधा है विपक्षी दलों के ऊपर। कहा है कि सभी दल मुसलमान की वोट लिए हैं, लेकिन 70 सालों से कांग्रेस और विपक्षी पार्टी ने कुछ नहीं किया। कम से कम बीजेपी के जो केंद्रीय, ये जिन लोग बोलते हैं ना, उन लोग कांग्रेस जमाने में पाले पोसे बड़े हुए हैं, और चुनाव में भाग लेने की अधिकार भी मिली है, मतदान देने के अधिकार की मिली है, और नुमाइंदे होने के भी अधिकार मिली है। अगर कांग्रेस ना होते तो मोदी ना कभी चुनाव लड़ सकते, और मोदी अगर चुनाव नहीं लड़ सकती तो सत्ता में आकर प्रधानमंत्री न बनते। तो इसके लिए कम से कम कांग्रेस पार्टी के प्रति इनको कर्जदार रहना चाहिए। ये सब पुलिसই এরকম, সর্বোচ্চ পুলিশের ভূমিকা এটাই। নির্বাচনের আগে সব ট্রান্সফার করে দিয়ে তৃণমূলের ক্যাডারদের বিভিন্ন থানায় বসানো হয়েছে। সেই বহরমপুরও তাই, মুর্শিদাবাদও তাই, সারা জেলা তাই। তাতে কেউ পাবলিক পরোয়া করছে না। এবার দাদা, অরুণাচলে নাম বদলে দিল চীন, কেন্দ্র বলেছে যে পুরো গায়ে। तो ये तो क्यों कर रहे हैं? ये चीन के साथ व्यापार में रोजाना हमें इजाफा हो रहा है, बढ़ोतरी हो रहे हैं, और उल्टी तरफ चीन हमारी अरुणाचल प्रदेश को, जो हमारे देश की एक अंग है, उनके ऊपर कब्जा जमाने के लिए मांग कर रहे हैं। लद्दाख से लेकर अरुणाचल तक
हमारे सारे सीमा में चीन घुसपैठिया कर रहे हैं, अतिक्रमण कर रही है, लेकिन हमारे 56 इंच सीने वाले प्रधानमंत्री चुप्पी साधी है। आज तक गलवान के मुद्दे को लेकर उन्होंने कुछ अपना गलती नहीं स्वीकारे। उन्होंने उस समय यह कहते कि ना कोई घुसा है ना कोई घुसा हुआ है। इसका मतलब क्या हुआ है? चीन सरकार को सबसे बड़ा सर्टिफिकेट अगर कोई देश ने दिए होंगे तो वो हमारे देश की प्रधानमंत्री नरेंद्र मोदी जी। ये ऑन रिकॉर्ड उन्होंने कही थी, ऑन रिकॉर्ड उन्होंने ये कहे थे उस समय। तो इसलिए डरे हुए हैं, हमारे फौज नहीं डरने वाले सारे। मैं सदन के अंदर भी ये कहते थे उस दिन कि हमारे फौज डरने वाले नहीं, फौज की हिम्मत में कभी नहीं हुई। डरते हैं हमारे पॉलिटिकल लीडर ने, जिनके हाथ में सत्ता है वो डरे हुए हैं। उनकी डर के मारे हमारे फौज की जो ताकत, जो तेवर, जो हिम्मत, जो जोश, जो होश वो दिखाने नहीं पाते हैं। इसलिए आज भी 2000 स्क्वायर किलोमीटर हमारे जमीन अतिक्रमण की बदौलत चीन की कब्जे में अभी रह गए।